আসসালামু আলাইকুম। প্রিয় চিকিৎসকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের একটা বিশেষ ওয়ার্কশপ চলছে আমাদের 4 দিন ব্যাপী। জেনেসিস এমআরসিএস টিমের জেনেসিস আউটারের এমআরসিএস টিমে আমাদের হাই ইয়েল্ডিং যেই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে, সব তো আর একবারে দেখা সম্ভব না। তো আমরা বিস্তারিত প্রশ্নগুলো নিয়ে সবাই আলোচনা করছি এবং সে অনুযায়ী আমাদের যতটুকু সম্ভব হয় আমাদের ক্লাসের মাধ্যমে আমাদের যেই প্রশ্নগুলো কমনলি আসে সেগুলো হচ্ছে যাতে আমাদের ডক্টররা ভালো করে, সেটাই আমাদের প্রত্যাশা। আজকে আমাদের হাই ইয়েল্ডিং ওয়ার্কশপের যে টপিকস সেটা হচ্ছে কোলোরেক্টাল সার্জারি। আমি উপস্থিত আছি ডক্টর আবুল বাশার, কোলোরেক্টাল সার্জারি রেসিডেন্ট, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এফসিপিএস পার্ট 1 কোলোরেক্টাল সার্জারি, এমআরসিএস পার্টে। আমাদের আজকে যে টপিকস গুলো আছে এগুলো মূলত রিকল বেসড টপিকস গুলো আনার চেষ্টা করা হয়েছে, যেখানে রিকল গুলো বারবার পরীক্ষায় আসে। আপনি যদি একটু খেয়াল করেন যে যেহেতু আমাদের রিসেন্টলি 3টা ডায়েটের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে ইয়াগুলো আছে, যেগুলো হচ্ছে পেপার ওয়ানের প্রশ্ন, পেপার ওয়ানের কিন্তু অত কমপ্লিকেটেড প্রশ্নগুলো আসে না। পেপার ওয়ানে একেবারে ছোট ছোট প্রশ্নগুলো আসে। আর পেপার টুতে যদি আমরা খেয়াল করি, পেপার টুতে কোনো ডায়েটে একটু বড় বড় স্টেম থাকে, কোনো ডায়েটে একটু ছোট ছোট স্টেম থাকে, কিন্তু ওভারঅল কিন্তু আমাদের এখানে প্রশ্নগুলো যেটা থাকে সবই কিন্তু আমাদের রিকল বেসডই আসে। সো এখানে যারা রিকল গুলো একটু বুঝে বুঝে পড়বে, রিকল মানে এই না যে আমি রিকলের একটা প্রশ্ন দেখলাম আর মুখস্থ করে ফেললাম, বিষয়টা এরকম না। আমার যতগুলো ক্লু দেওয়া থাকবে রিকলে, যতগুলো ক্লু দেওয়া থাকবে সেই ক্লুগুলোর মধ্যে আমি কতগুলো ক্লুকে পয়েন্ট করে আমার অ্যান্সারটা নিয়ে আসছি, এই ক্লুটা চেঞ্জ হলে অ্যান্সার কি হবে আর এই ক্লুটা চেঞ্জ হলে অ্যান্সার কি হবে, এরকম করে যখন আমি সবগুলো প্রশ্নকে অ্যানালাইসিস করে পড়ব, তখনই কিন্তু আমার জন্য সহজ হয় আমার শেষ পার্টিতে সফলতার মুখ দেখা। না হলে অনেক ক্ষেত্রে আমাদের ডক্টররা অনেকেই আছে যারা অনেক সময় পরীক্ষা দেয়, আমরা হয়তো যারা পাশ করে তাদের কথা জানতে পারি, যারা একটু খারাপ করে তাদের কথা জানতে পারি না। আমার কাছে মনে হয়েছে যে তারা টপিকস গুলো পড়ছে কিন্তু ভালো করে রিকল গুলো অ্যানালাইসিস করছে না, যে কি কি পয়েন্টটা থাকলে আমি অ্যান্সারটা কি রকম দিব। এরকম অ্যানালাইসিস করাটা অনেক বেশি জরুরি। এই জন্য আমাদের মেন্টরদের যে সার্বক্ষণিক সাপোর্ট আছে এবং আমাদের রিকল যে গ্রুপ আছে সেখানে এত ডিসকাশন হয়, এত সুন্দরভাবে প্রত্যেকটা রিকল আলোচনা করা হয়, আমাদের কনফিউশন গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যায়। সো আমি এখন আপনাদেরকে দেখাইতে চাচ্ছি একটা রিকল। আর দেখেন এখানে কি দেখা যাচ্ছে, এ 34 ইয়ার্স ওম্যান প্রেজেন্ট উইথ অ্যানাল ইনকন্টিনেন্স, তার মানে তার হচ্ছে অ্যানাল ইনকন্টিনেন্স আছে। এরপরে কি বলছে যে তার হচ্ছে ফিকাল ইনকন্টিনেন্স আছে, তারপরে বলছে আফটার টু ডিফিকাল্ট অবস্ট্রাকটিভ ডেলিভারিজ, তার 2বার অবস্ট্রাকটিভ ডিফিকাল্ট ডেলিভারিজ হয়েছে, মানে অবস্ট্রাকটেড লেবার হয়েছে। একটা হচ্ছে ফরসেপ দিয়ে ডেলিভারি করা হয়েছে আর একটা হচ্ছে লার্জ ইপিওটমি। তাহলে আমাকে ক্লু দিল কি, একবার ফরসেপ ডেলিভারি করেছি আরেকবার হচ্ছে লার্জ ইপিওটমি দেওয়া হয়েছে ওই পেশেন্টের ক্ষেত্রে। On examination, she was obvious sphincter weakness. Which of the following is the most useful diagnostic investigations? তাহলে এখানে আমাদেরকে কি বলছে, তার অভ্যাস কোনো স্ফিংটারে উইকনেস দেখা যাচ্ছে। তার মানে এখানে আমরা বুঝতেই পারছি যে ইপেস্টোটমি করার কারণে বা অবস্ট্রাকটিভ লেবারের কারণে তার উইকনেস দেখা যাচ্ছে। এখন আমাকে একটা ইনভেস্টিগেশন সম্পর্কে বলা হয়েছে। এটাই কিন্তু আমাদের এফসিপিএস বা রেসিডেন্সির যে আমাদের যে এমআরসিএস এর পার্থক্যটা। মূলত আমাদের এফসিপিএস বা রেসিডেন্সিতে আমাদের ট্রিটমেন্টটা কেন হচ্ছে, একটা ডিজিজটা কেন হচ্ছে, প্যাথোফিজিওলজি কি বা কোন অর্গানিজম ইনভলভ থাকছে, এতটুকু পর্যন্ত আমরা সাধারণত ট্রিটমেন্ট এবং ইনভেস্টিগেশনে যাওয়া হয় না। কিন্তু এমআরসিএস এর ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট এবং ইনভেস্টিগেশনটা গুরুত্বপূর্ণ। এখন দেখেন যেই ইয়াগুলো আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের অপশনগুলো দেখি। অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি আছে। অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি আমরা মূলত কি করি, এখানে আমাদের মাসেলের উইকনেস বোঝা যায় এবং মাসেলের পাওয়ার কিরকম। প্রত্যেক ক্ষেত্রে আমাদের ডেফিকেশন স্টেপের ধাপে ধাপে ওখানে বেলুন ইনফ্লেশন করা হয়, আমাদের ডেফিকেশন রিফ্লেক্সটা আনা হয়, প্রত্যেকটা মাসেল কিভাবে কাজ করছে, আর রেস্টিং টোন। তারপর হচ্ছে আমার যখন আমার প্রেসার দিই আমি, ভলেন্টারি কন্ট্রোলটা ইনভলেন্টারি কন্ট্রোলটা দুইটারই একটা কোরিলেশন কিন্তু বোঝা যায় অ্যানোরেক্টাল ম্যানোমেট্রিতে। বেরিয়ামিয়া হবে না, কারণ এখানে তো একটা স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি আমরা দেখতে পাবো কোনো গ্রোথ থাকলে বা এইসব থাকলে, সো এটা হবে না। অ্যান্ড্রোয়ানাল আলট্রাসোনোগ্রাফিও তো আমি ওই পাওয়ারটা দেখতে পাচ্ছি না মাসলের, ঠিক না? এখন আমাদের
দুইটা অপশন আছে, একটা হচ্ছে পেলভিক ফ্লোর ইলেকট্রোমায়োগ্রাফি আর একটা প্রোক্টোমেট্রোগ্রাম। আচ্ছা, এখানে যে কথাগুলো আছে আমাদের মূলত এর মধ্যে দুইটা জিনিস আমাদের মাসেলের অ্যানাটমি, পাওয়ার এবং উইকনেস, কোথাও গ্যাপ আছে কিনা পুরো জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে দুইটা দ্বারা, একটা অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি, একটা পেলভিক ফ্লোর ইলেকট্রোমায়োগ্রাফি। ঠিক আছে। সো এই পেলভিক ফ্লোর ইলেকট্রোমায়োগ্রাফিতে আমাদের ওভারঅল সব মাসেলগুলোরই একটা ইয়া বোঝা যায়, মানে মাসেলের পাওয়ার বা এটা বোঝা যায়। কিন্তু অ্যানোরেক্টাল ম্যানোমেট্রিতে শুধু আমরা অ্যানাল ক্যানেলের টোনের সাথে, অ্যানাল ক্যানেলের রিফ্লেক্সের সাথে, যে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, লিভেটর অ্যানাই, এইগুলো মাসেলের কোরিলেশনটাই মেনলি বোঝা যায়। এবং এটা আমাদের মোস্ট কমনলি অ্যাভেলেবল এবং মোস্ট কমনলি প্র্যাকটিসড একটা ইনভেস্টিগেশন অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি। ঠিক আছে। এখানে ফিকাল ইনকন্টিনেন্সের প্রত্যেকটা পেশেন্টকেই আমরা এই ইনভেস্টিগেশনটা দিই। সো আমাদের এখানে এরকম কোনো প্রশ্ন যখন আসবে যে আমাদের স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি বলে দিচ্ছে, এখন আমরা পাওয়ার বা ফিজিওলজিটা দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি করা উচিত। পেলভিক ফ্লোর ইলেকট্রোমায়োগ্রাফিতেও আমরা মাসেলের একটা বুঝতে পারবো, পাওয়ার বুঝতে পারবো, কিন্তু ওভারঅল কিন্তু এটা কম প্র্যাকটিসড হয় এবং অ্যানোরেক্টাল ম্যানোমেট্রিটাই বেশি প্র্যাকটিস হয়। সো আমরা এখানে যদি আরেকটু ডিটেলস পড়ি, এখানে আমরা দেখা যাচ্ছে যে আমরা যদি অ্যানাল ক্যানেলের অ্যানাটমিটা একটু দেখার চেষ্টা করি, আমাদের এরকম করে অ্যানাল ক্যানেলে উপরে যে রেকটাম থাকে, রেকটামে এরকম করে আমাদের যে ভালভ হস্টন গুলো থাকে। এবং দেখেন এখানে দুইটা জিনিস দেখা যাচ্ছে, আমাদের হচ্ছে নিচের দিকে যে আমাদের ইয়াটা, ইন্টারনাল অ্যালাইং স্ফিংটারটা, ইন্টারনাল অ্যালাইং স্ফিংটার মাসলটা দেখা যাচ্ছে সুন্দরভাবে, সেটা কিসের কন্টিনিউশন হয়ে আসছে যদি আমরা খেয়াল করি, এই যে ভিতরের মাসলটা, তাহলে ভিতরের মাসলটা যদি এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের রেকটামের যেটা সার্কুলার মাসল ছিল, ঠিক আছে, স্মুথ মাসলটা, সেটাই ইন্টারনাল স্ফিংটার হিসেবে নিচের দিকে কন্টিনিউশন করছে। তারপরে তো আমাদের পিউবোরেক্টাল স্লিং বা পিউবোকক্সিয়াস লিভেটর অ্যানিমাসলের যে তিনটা অংশ আছে, তিনটার মধ্যে পিউবোরেক্টালিসটা আমাদের অ্যানাল কন্টিনেন্সের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেটা অ্যাঙ্গেল করে রাখে আমাদের সবসময় অ্যানাল ক্যানেলটাকে। তো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এক্সটার্নাল স্ফিংটারের মধ্যে আমাদের যে জিনিসগুলো দেখা যাচ্ছে, আমাদের এক্সটার্নাল স্ফিংটারের যে অ্যানাল স্ফিংটারটা যে আছে, সেটার মধ্যে আমাদের এই যে এক্সটার্নাল স্ফিংটার দেখা যাচ্ছে, দেখেন এক্সটার্নাল স্ফিংটার এখানে দেখা যাচ্ছে, এক্সটার্নাল স্ফিংটার এর আবার তিনটা পার্ট আছে, সুপারফিশিয়াল, ডিপ এবং হচ্ছে সাবকিউটেনিয়াস, তিনটা পার্ট আছে। তো ওভারঅল সব মাসেল গুলো আমাকে কি করতেছে, আমাকে সব মাসেল গুলো একটা ওরিয়েন্টেশন দিচ্ছে আমার হচ্ছে অ্যানাল ক্যানেলের, মানে কোথায় কি মাসেলটা আছে এবং কোনটা কিসের সাথে রিলেটেড। এখন দেখেন ইন্টারনাল অ্যানাল স্ফিংটার সম্পর্কে আমাদের যে কথাটা জানতে হবে, এটা আমাদের ইনভলেন্টারি কন্ট্রোলের জন্য। কিন্তু ডিফেকেশন রিফ্লেক্সের যে ইনভলেন্টারি কন্ট্রোলটা, অর্থাৎ আমাদের রেস্টিং অবস্থায় যে টোনটা মেনটেন করে অ্যানাল ক্যানেলে, সেটা কিন্তু আমাদের এই যে ইন্টারনাল অ্যানাল স্ফিংটারটা করে। এবং যখন আমার ভলেন্টারি কন্ট্রোলের সাথে রিলেটেড হয়ে যায়, আমি ভলেন্টারিলি আমার ডিফেকশন রিফ্লেক্সটা কন্ট্রোল করছি, সেই ক্ষেত্রে আমাদের এক্সটার্নাল স্ফিংটারটা ইনভলভ হয়। সো ওভারঅল আমাদের অ্যানোরেক্টাল ম্যানোমেট্রিতে আমরা অ্যানাল ক্যানাল দিয়ে টিউব ঢুকিয়ে সেখানে ইনফেকশন করে ডিফেকশন রিফ্লেক্সটা আনে, বিভিন্ন স্টেজে কি ধরনের চাপ দিচ্ছে, সেটা কিন্তু আমরা ইন্টারনাল স্ফিংটার এবং এক্সটার্নাল স্ফিংটার দুইটারই টোন, মাসেল পাওয়ার সবকিছু আমরা বুঝতে পারি। ঠিক আছে। সো এখানে আমাদের এই জন্য এই অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের হচ্ছে অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি। এবং অ্যানাল ক্যানালের অ্যানাটমিটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমাদের পরীক্ষায় মোটামুটি আসে কিন্তু। তারপরে হচ্ছে এখানে আমাদের লিভার যে আমাদের ইয়াটা আছে, যে অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি, এটা মূলত আমাদের বিভিন্ন জিনিস বোঝা যায়। এখানে হচ্ছে আমাদের পেরিনিয়াল পজিশন, কোন পজিশনে নর্মালি মাসলটা থাকছে, তারপর ডিগ্রি অফ ডিসেন্ট, আমি যখন স্কুইজিং করছি বা হচ্ছে করছি, কি বলে, যখন আমি প্রেসার দিচ্ছি তখন কিরকম ডিসেন্ট হচ্ছে। ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের পেলভিক ফ্লোরের মাসেলগুলো কিরকম কাজ করছে বা পুডেন্টাল নার্ভ কিভাবে ফাংশন করছে, নার্ভের ফাংশন বা মাসেলের ফাংশন দুইটাই আমরা এখানে কোয়ান্টিফাইড করতে পারি। এবং ফাংশনাল অ্যানাল লেনটাও আমরা বুঝতে পারি যে আমাদের অ্যানাল লেনটা মেনটেন কিভাবে মেনটেন হচ্ছে। সো এবং এখানে আমাদের রেস্টিং টোনটা আমরা বুঝতে পারি, রেস্টিং টোনটা যেটা আমাদের কি রিফ্লেক্ট করে, ইন্টারনাল স্ফিংটারের যে অ্যাক্টিভিটি সেটা মেনটেন রিফ্লেক্ট করে। আর স্কুইজ ইনক্রিমেন্ট মানে হচ্ছে আমার এক্সটার্নাল স্ফিংটার যেটা আছে, যেটা আমার স্কুইজিং করার মাধ্যমে আমাদের ইয়াটা কোয়ালিটিটা বোঝা যায়, সেটা হচ্ছে আমাদের এই যে অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি দিয়ে আমরা বুঝতে পারি। তাহলে এক্সটার্নাল স্ফিংটার আমাদের স্কুইজ
স্পেসিমেনটা দেয়, স্কুইজ করার পরে আমাদের কি রকম প্রেশার বাড়ছে বা টোনটা বা পাওয়ারটা আমরা বুঝতে পারছি, আর রেস্টিং টোন যেটা ইন্টারনাল স্ফিংক্টারের জন্য যেটা হয় সেটাও আমরা বুঝতে পারি। তাহলে ওভারঅল কিন্তু আমরা একটা আইডিয়া পাই অ্যানোরেক্টাল ম্যানোমেট্রিতে। তাহলে এটা সম্পর্কে আমাদেরকে একটু মাথার মধ্যে রাখতে হবে। তারপর আরেকটা কোশ্চিন দেখেন, বলা হয়েছে এ 23-year-old ম্যান প্রেজেন্ট টু দ্য সার্জিক্যাল ক্লিনিক উইথ অ্যান ইঙ্গুইনাল হার্নিয়া। একটা ইঙ্গুইনাল হার্নিয়ার সাথে সে প্রেজেন্ট করেছে। অন এক্সামিনেশন হি হ্যাজ এ সিম্পল ডিরেক্ট হার্নিয়া। তাহলে একটা স্মল ডিরেক্ট হার্নিয়া ছিল। তারপরে বলছে হাউএভার ইউ নোটিস দ্যাট হি হ্যাজ পিগমেন্টেড স্পটস অ্যারাউন্ড হিজ মাউথ। তাহলে আমাদের পিগমেন্টেড স্পট, কিছু স্পটের কথা বলছে, এটা মাউথে আছে, পামে আছে এবং সোলে আছে। In his history, he underwent a reduction of an intersusception age 12 years. তাহলে 12 years এ তার একটা ইন্টারসাসেপশনের হিস্ট্রি আছে, এটা একটা কথা। তারপর which of the following lesions is most likely to be identified if the colonoscopy were performed? তাহলে এখানে দেখেন আমাদের মূল কথা হচ্ছে বেশ কিছু তথ্য আছে। যেমন হচ্ছে এখানে আমাদের আমরা হচ্ছে একটা ইঙ্গুইনাল হার্নিয়া পাইছি, তারপরে স্মল ডিরেক্ট, এটা একটা ডিরেক্ট হার্নিয়া, এটা আমাদের বোঝা যাচ্ছে। তারপরে আবার আমাকে এখানে দিচ্ছে মেলানোসিসের কথা বলছে, তার মাউথ এবং পাম এবং সোলে পিগমেন্টেশন আছে। তারপরে আবার দেখা যাচ্ছে যে যখন তার হচ্ছে ইন্টারসেপশনের একটা ইয়া ছিল, অপারেশন ছিল 12 আওয়ার্সে। এখন বলছে এটা কি ধরনের কোলোনোস্কোপি করলে কি ধরনের লেশন আমরা দেখতে পাই। তো আলটিমেটলি যেহেতু আমাদের এখানে মেলানোসিসের কথা বলেই দিছে, সো আমরা এটা ধরেই নিতে পারি এটা কি আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের পরজেগার সিনড্রোম। এটাই হচ্ছে কি পয়েন্ট এখানকার, ঠিক আছে। তাহলে পরজেগার সিনড্রোমে মেইনলি আমাদের কি হয়, মেইনলি হচ্ছে এটা একটা অটোজোমাল, এটা একটা অটোজোমাল ডোমিনেন্ট জেনেটিক ডিসঅর্ডার। এবং এখানে আমাদের কি হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট জেনেটিক ডিসঅর্ডারটাতে আমাদের হচ্ছে এখানে হচ্ছে বিনার হেমাটোমা তৈরি হয়। হেমাটোমা কি, হেমাটোমা হচ্ছে আমাদের এখানে কোনো অ্যাবনর্মাল সেল থাকে না, নর্মাল সেলটাই অ্যাবনর্মাল প্যাটার্নে থাকে, ঠিক আছে। মানে একটা টিস্যু ডিসঅর্গানাইজ থাকে, ঠিক আছে, কোনো যেটা অ্যাবনর্মাল এখানে থাকার কথা ছিল না এরকম কোনো টিস্যু থাকে না। তাহলে এখানে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে আমরা হেমাটোমা পাবো অ্যালং উইথ হাইপার পিগমেন্টেশন অন দ্য লিভস অ্যান্ড ওরাল মিউকোজা। তাহলে এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদেরকে বলে দিচ্ছে পর্জেকের সিনড্রোম সম্পর্কে। এখানে আমাদের হেমাটোমেটাস পলিপ পাবো এবং আমাদের কি পাচ্ছে আমি হাইপার পিগমেন্টেশন অফ দ্য লিভস এবং ওরাল মিউকোজা এবং অ্যারাউন্ড দ্য অ্যানাল ক্যানেলও পাওয়া যায়, ঠিক আছে। তারপর বলছে দ্য মেইন ক্লিনিক্যাল ব্রিক্স আর স্মল বায়োন ইন্টারসেপশন ইন দ্য চিলড্রেন। তার মানে আমার যেখানে একটা পলিপ আছে, আমরা জানি পলিপ হচ্ছে যখন অ্যাডোলেসেন্ট চিলড্রেন থাকে সেগুলোর ক্ষেত্রে একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে আমাদের হচ্ছে ইন্টারসেপশনের জন্য। কারণ আমাদের একেবারে চাইল্ড যেটা আমাদের কেবল দ্বারা ফিডিং শুরু করলো বা যখন এক্সটার্নাল ফিডিং সে নিচ্ছে, তখন আমাদের ইয়াগুলো পিয়ার্স প্যাচেস গুলো একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, লিড পয়েন্ট হিসেবে কাজ করে, প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট যে কথাটা বলে। সো আমাদের চিলড্রেনের ক্ষেত্রে ইন্টারসেপশনের জন্য আমার এরকম পলিপ একটা লিড পয়েন্ট হিসেবে কাজ করে, এটাও এখানে মাথায় রাখার বিষয়। তারপর কি বলছে ইনক্রিজ ইনসিডেন্স অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ম্যালিগনেন্সি ইন দ্য অ্যাডাল্ট লাইফ। তাহলে ভবিষ্যতে তার ইয়া হয়ে যেতে পারে, ম্যালিগনেন্সি হওয়ার চান্সটাও বেশি। এখানে আমাদের STK11 জিনটাতে ক্রোমোজোম 19 থাকে STK11 জিনটা, যেখানে মিউটেশন হয়ে এটা সাধারণত হয়। এবং হেমাটোমেটাস পলিপ আমাদের মূলত স্মল বাউল এবং কোলনে আমরা মূলত এটা পাই, ঠিক আছে। সো আলটিমেটলি এটা আমরা কোলোনোস্কোপিতে দেখতে পাবো। তাহলে দেখেন আমাদের সব পয়েন্টগুলো আলটিমেটলি আমার পর্জেকের সিনড্রোমের দিকে যাচ্ছে। আর পর্জেকের সিনড্রোমে যেহেতু আমরা হেমাটোমেটাস পলিপ পাই, সেই জন্য আমাকে এইটা জানতে হচ্ছে। সো আলটিমেটলি আপনাকে এই টপিক্সটা যদি জানতে হয়, তার মানে আপনি একটা প্রশ্ন করলে হচ্ছে না, আপনার পর্জেকের সিনড্রোমের ওভারঅল ফিচার গুলো কেন কি জন্য হচ্ছে সেটা কিন্তু আমাদের এখান থেকে জানতে হবে। এটাও কমনলি কিন্তু পরীক্ষায় আসে। এরপর আরেকটা কমন প্রশ্ন, এটার কথা যদি আমরা বলি, হুইচ স্টেটমেন্ট বেস ডিসক্রাইবস এ ডিউক সি কোলন ক্যান্সার। আচ্ছা, ডিউকস ক্লাসিফিকেশন এটাও কিন্তু পরীক্ষায় আসে। সো ডিউক সি ক্লাসিফিকেশন কখনো আমাদের যদি রিজিওনাল লিভ নোডে সেটা ইনভার্সন হয় কোলনিক ক্যান্সারটা, তখন মূলত হয়। তাহলে ডিউকসের একটা কোলনের TNM ক্লাসিফিকেশন আছে কোলোরেক্টাল ম্যালিগনেন্সির, সেটাও কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে, সেটা আমাদেরকে একটু মনে রাখতে হয়। আরেকটা হচ্ছে আমাদের ডিউক ক্লাসিফিকেশন, এটা একেবারে ইজি, এটা আমাদের মনে থাকে যে
যে এ কখন হবে, যখন আমাদের শুধু মিউকোজা এবং সাব মিউকোজাকে ধরবে। আমাদের মাস্কুলারিস প্রোপিয়া, যেই যে মাসেল লেয়ারটা আমরা জানি যে চারটা লেয়ারের মধ্যে মিউকোজা, সাব মিউকোজা, মাস্কুলারিস প্রোপিয়া আর সেরোসা। সো আলটিমেটলি মিউকোজা এবং সাব মিউকোজাকে ধরবে, কিন্তু মাস্কুলারিস প্রোপিয়াকে এখনো ধরে নাই, মানে মাসেল লেয়ারটাকে এখনো ধরে নাই। তখন হচ্ছে আমার ডিউক স্টেজিং হবে এ। তারপরে যখন মাস্কুলার প্রোপিয়াকে ইনভেশন করে ফেলবে, ব্রিচিং করে ফেলবে, কিন্তু লিম্ফ নোডকে ইনভলভ এখনো করে নাই, তাহলে কি বলছি আমি, যে মাস্কুলারিস প্রোপিয়াকে ইনভেশন করে ফেলছে কিন্তু এখনো লিম্ফ নোডকে ধরে নাই, তখন আমার ডিউক স্টেজিং হবে বি। এবং যখন আমার লিম্ফ নোডকে ধরে ফেলবে, রিজিওনাল লিম্ফ নোডকে, তখন আমার স্টেজিং হবে সি। তাহলে এ বি সি এই তিনটে স্টেজিং আমাদের জানতে হবে। তারপরে আমাদের ডি স্টেজিং আগে মানে ডিউস যখন ক্লাসিফিকেশন করছিল তখন ছিল না, কিন্তু আলটিমেটলি যখন রিজিওনাল মেটাস্টেসিস লিম্ফ নোড মেটাস্টেসিস হইলো তখন সি। আর যদি ডিস্টাল মেটাস্টেসিস এর আমাদের কোনো ফিচার থাকে তাহলে আমরা ডিউস স্টেজিং সেটাকে ডি ধরবো। তাহলে ডিউস স্টেজিংটা আমাদের একটু মনে রাখতে হবে, মাসেল লেয়ারের আগ পর্যন্ত মাসেলটাকে আমরা মনে রাখি এ, এবং মাসেল লেয়ারকে ইনভেশন করে ফেললেই বি, কিন্তু লিম্ফ নোডকে এখনো ধরে নাই, মাসেল লেয়ারকে ইনভেশন করছে কিন্তু লিম্ফ নোডকে ধরছে, তখন হচ্ছে আমাদের সি। এবং ডিস্টাল মেটাসিস হলে সেটা ডি। তাহলে এটাও কিন্তু একটা কমন টপিক যেটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে। তারপর কোশ্চিন নাম্বার আরেকটা 4 নাম্বার একটা কোশ্চিন আমরা দেখছি, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের মাথার মধ্যে রাখতে হয় বিষয়গুলো। কি বলছে, এ 4 years old ম্যান প্রেজেন্টেড টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ সিগময়েড পারফোরেশন। একটা 4 year old ম্যানে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে সিগময়েড পারফোরেশন ছিল, অ্যান্ড ফিকাল পেরিটোনাইটিস। দা বিপি কত পাইছি আমি, 90/60, এবং পালস পাইছি 120। তাহলে হোয়াট ইজ দ্য বেস্ট সার্জিক্যাল অপশন, এটা বলছে। তাহলে এখানে দেখেন সিগময়েড পারফোরেশন এটা আমাকে বলে দিচ্ছে, আবার হচ্ছে পেরিটোনিসের ফিচার আছে এবং পেশেন্টটা অলরেডি শকে আছে, 90/60, এবং হচ্ছে মানে পালস হচ্ছে 120, তার মানে এটা একটা ইমার্জেন্সি সেটিং। ঠিক আছে, তো সহজ কথা মনে রাখতে হবে, ইমার্জেন্সি সেটিং এ এরকম করে যদি আমাদের সিগময়েড পারফোরেশন নিয়ে আসে, ডাইভার্টিকুলামের জন্য মোস্ট কমনলি এখানে হয়। সো এখানে যদি এরকম পারফোরেশন নিয়ে আসে, পারফোরেশন নিয়ে আসে, তখন আমাদের মেইন প্রসিডিউর হচ্ছে হার্টম্যান প্রসিডিউর। আমাদের অর্থাৎ কি, আমাদের সিগমেন্ট কোলনটাকে কেটে ফেলা হয়, ইনকোলোস্টমি করা হয়, আর রেকটাল স্টামটাকে বন্ধ করে রেখে দেওয়া হয়। এটাই হচ্ছে হার্টম্যান পলিউশন। আর আইলোস্টমি, আমি শুধু আইলোস্টমি করে কি করব, ঠিক না, আমার অলরেডি পেরিটোনাইটিস ডেভেলপ করছে, আর যেই জায়গায় পারফোরেশন আছে ওই জায়গাটাতে তো আমাকে রিসেকশন করতে হবে। তারপর সি নাম্বারে বলছে, কি বলছে, ড্রাইভারিং আইলোস্টমি উইথ ডিসেন্ডিং রেকটাল অ্যানাস্টোমোসিস। তাহলে দেখেন আমাদের একটা কথা হচ্ছে ডাইভার্সন আইলোস্টমি করা উচিত, আবার কি বলছে, ডিসেন্ডিং এবং রেকটাল, ডিসেন্ডিং করলে এবং রেকটাল অ্যানাস্টোমোসিস। এই জিনিসটা আমরা কেন করব না, এটা ইয়ং পেশেন্ট 4 বছর বয়স, অবশ্যই আমরা করতাম যদি তার ফিচার্স অফ শকটা না থাকতো, ফিকাল পেরিটোনাইস পেরিটোনাইটিসটা না থাকতো। সহজ কথায়, ফিকাল পেরিটোনাইটিস যদি না থাকতো তাহলে অবশ্যই আমরা প্রাইমারি অ্যানাস্টোমোসিস উইথ ডাইভার্সন আইলোস্টমি করতাম, কিন্তু যেহেতু এখানে ফিকাল পেরিটোনাইটিস আছে এই জন্য আমরা হার্টম্যান করব। 2 নম্বরে বলছে ইলো অ্যানাল অ্যানাস্টোমোসিস এন্ড ডাইভার্টিং কোলোস্টমি। ইলো অ্যানাল অ্যানাস্টোমোসিস এখানে কেন করব, পুরো আমি তো সিগময়েড কলম শুধু পারফোরেশন হয়েছে, তাহলে আমি কেন এখানে এত দূর কেটে ফেলবো, ঠিক না, সো আমাদের তো লাগবে না। আরেকটা হচ্ছে সিকোস্টমি, সিকোস্টমি করে তো আলটিমেটলি লাভ নাই, কারণ আমি পারফরশনটাকে যদি না সরাই। ঠিক আছে, তাহলে এখানে ইমার্জেন্সি সেটিং এ আমরা সাধারণত যে কথাটা করা হয়, যেখানে অ্যানাস্টোমোটিক লিকেজের চান্সটা অনেক বেশি থাকে, যদি আমরা এরকম প্রাইমারি অ্যানাস্টোমোসিস করি, যদি এরকম করে ইমার্জেন্সি সেটিং এ যেখানে আমাদের অলরেডি পেরিটোনাইটিস ডেভেলপ করে আছে সেখানে আমাদের লিকেজটা অনেক বেশি, স্পেশালি যদি আমরা কোলন কোলন অ্যানাস্টোমোসিস করি তাহলে লিকেজটা অনেক বেশি। প্রথমত হচ্ছে এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর যে কথাটা মাথায় রাখার জন্য বলছি, when resection of the sigmoid colon is performed and in colostomy is fashioned, এটাকে হার্টম্যান প্রসিডিউর যে কথাটা বলা হয়। তাহলে আমরা একটু ডিটেলস জানি, দেখেন হার্টম্যান প্রসিডিউর মেইনলি আমাদের কি, মেইনলি হচ্ছে আমি যে ডিস্টাল স্টেমটা আছে কোলনের সেই স্টেমটাকে আমরা বন্ধ করে দিচ্ছি, প্রক্সিমাল স্টেমটা, এবং ডিস্টাম যে রেকটাল স্টেমটা সেটা আমরা নিজের জায়গায় রেখে দিচ্ছি, এবং হচ্ছে আমাদের কি হচ্ছে এই জিনিসটাকে একটা কোলোস্টমি হিসেবে আমরা বাইরে বের করে দিচ্ছি। তাহলে আলটিমেটলি কি হলো, আমাদের এখানে ইন কোলোস্টমি ফর্মেশন হলো। তাহলে আমাদের হার্টম্যান প্রসিডিউরে আমাদের মূলত সিগমেট কোলন, যেহেতু এখানে পারফোরেশন ছিল এই জায়গায় সিগমেট কোলন ছিল, সেই জিনিসটাকে কেটে ফেলছি। সিগমেট কোলনকে যখন আমি কেটে ফেলবো তখন দেখেন আমাদের প্রক্সিমাল যে স্টেমটা আছে কোলোস্টমির সেটা আমি স্কিনের মধ্যে নিয়ে চলে আসলাম। তাহলে এটা আমাদের কি হলো, এটা আমাদের কোলোস্টমি হলো, ইন কোলোস্টমি, আর রেক্টাল স্টেমটা তো সেটা আগের জায়গায় থেকে গেল।
তাহলে আমাদের কি হলো, ইমার্জেন্সি সেটিং এ যদি ফিকাল পেরিটোনিটিস ডেভেলপ করে, তাহলে এরকম করে আমরা হার্টম্যান প্রসিডিউরটা করি। এখানে দেখেন বেইলি লাভের এই লাইনগুলো আমি নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। সেটা কি, ট্রেডিশনালি ল্যাপারটমি অ্যান্ড থ্রু আউট thorough washout of the contamination are performed, and then a choice has to be made between the Hartmann procedure, আরেকটা হচ্ছে resection of the with colonic washout and primary anastomosis with লুবাইলোস্টমি। ঠিক আছে, ডিফাংশনিং লুবাইলোস্টমি। তার মানে আমাকে বলতে হবে আমি প্রথমে তো থারো পেরিটোনিয়াল পেরিটোনিয়াল করতে হবে, তারপর আমরা হার্টম্যান প্রসিডিউর করব নাকি প্রাইমারি অ্যানাস্টোমোসিস করব উইথ কভারিং আইলোস্টমি করব। ঠিক আছে, এটা আমাদেরকে ডিসিশন মেটার করতে হবে। সাধারণত ইমার্জেন্সি সেটিং এ সেখানে আমাদের হচ্ছে এই কথাটা বলছে যে হার্টম্যান প্রসিডিউর করতে হয়, কি সিগময়েড রিসেকশন ফর ফরমেশন করা হয়, এবং হচ্ছে আমাদের একটা আইলিয়া লেফট আইলিয়াক ফসেতে আমরা কোলোস্টমি নিয়ে চলে আসি, এবং ক্লোজার অফ দ্য রেকটাল স্টাম, যেটা আমি ছবি অলরেডি দেখাইলাম। কিন্তু আমাদের এখানে আরো কিছু কথা আছে, দেখেন, প্রাইমারি অ্যানাস্টোমোসিস শুড বি সিলেক্টেড ইউজ সিলেক্টিভলি বাট ইন appealing in the young fit patient without gross contamination and overwhelming sepsis। তার মানে এখানেও কিন্তু একটা ইয়ং পেশেন্ট ছিল বা চাইল্ড ছিল, এখানে আমাদের প্রাইমারি অ্যানাস্টোমোসিস করতাম যদি ফিকাল পেরিটোনাইটিসটা এত বেশি যদি না থাকতো, যদি ফিকাল পেরিটোনাইটিসটা কম থাকতো, অল্প সেপসিস থাকতো, তাহলে কিন্তু আমরা প্রাইমারি অ্যানাস্টোমোসিস উইথ কভারিং আইলোস্টোমিটা করে ফেলতাম। তাহলে এখানে যেহেতু আমাদের স্পষ্ট কথা যে দেখা যাচ্ছে, আর যেহেতু ইমার্জেন্সি সেটিং এবং পেরিটোনাইটিসটা বেশি, এই জন্য আমরা হার্টম্যান প্রসিডিউর করব, এটা একটা কথা। আর দ্বিতীয় আরেকটা কথা আমাদেরকে যেটা মনে রাখতে হবে, সেটা হলো আমাদের যদি শুধু কারণে আমরা ডিফাংশনিং স্টোমা যদি করি, কোনো অ্যানাস্টোমোসিস যদি না করি, তাহলে আমাদের মর্টালিটি রেটটা কিন্তু অনেক বেশি থাকে, তো এটা তো আমরা করা হয় না। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে, এখানে দেওয়া আছে লার্জ, এখানে বলছে যে এ পেশেন্ট, এখানে বলছে আমাদের হচ্ছে এ 65 ইয়ার্স ওল্ড লেডি ইজ অ্যাডমিটেড উইথ লার্জ বাউল অবস্ট্রাকশন। তাহলে আমাদের 65 ইয়ার্স পেশেন্টের কি বলছে, লার্জ বাউল অবস্ট্রাকশন নিয়ে আসছে। তারপর সিটি স্ক্যানে আমরা দেখতে পাইলাম তার একটা টিউমার আছে মিড রেক্টামে উইথ নো এভিডেন্স অফ মেটাস্টেটিক ডিজিজ, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ অ্যাকশন। তাহলে এই কথাটা আমাদের কি মনে রাখতে হবে, আমাদের যদি এরকম মেটাস্টেটিক ডিজিজ থাকে, না থাকে কোনো, এবং সিটি স্ক্যান শুধু করা হয়েছে, তার মানে আলটিমেটলি আমি বুঝতে পারছি এখানে একটা মিড রেক্টামে গ্রোথ আছে, কিন্তু এখানে প্রপার কিন্তু আমার স্টেজিংটা হয়নি, ঠিক না? আমি এমআরআই করি নাই, পেলভিক এমআরআই করি নাই, তারপর হচ্ছে আমি চেস্ট সিটি করি নাই, ঠিক আছে? তাহলে আমাদের ওভারঅল কিন্তু স্ক্যানিংটা হয় নাই। সো এরকম ক্ষেত্রে একটা ইমার্জেন্সি যদি অপারেশন করা লাগে, যেটা আমাদের অবস্ট্রাকশন নিয়ে আসে কোনো গ্রোথের কারণে, কোনো টিউমারের কারণে, তখন অবশ্যই স্টেজিং এর আগে আমি শুধু একটা লুপ কোলোস্টমি করে আমার অবস্ট্রাকশনটা রিলিজ করব, লুপ কোলোস্টমি করে অবস্ট্রাকশনটা রিলিভ করব, তারপর হচ্ছে আমি কাজটা করব। দেখেন বি নাম্বার অপশনে বলছে ল্যাপারটমি অ্যান্ড হার্টম্যান প্রসিডিউর। হার্টম্যান প্রসিডিউর কেন করবেন? আপনার তো এখন স্টেজিংটাই কমপ্লিট হয়নি, আপনি কতটুকু কাটবেন না কাটবেন সেটা তো আপনি জানেন না, ঠিক না? বা কোথাও আপনি আদৌ কাটবেন কিনা, আপনার মেটাসিস হয়ে গেছে কিনা সেটা তো আপনি জানেন না। সি নাম্বারে বলছে প্যান প্রক্টোকলেক্টমি অ্যান্ড ইনাইলোস্টমি। তাহলে এটা একটা ডিফিনিটিভ, যদি আমাদের ইয়াতে যাইতে চাই, আমাদের কোলনের আরো জায়গায় ইনভলভ করে, তখন আমরা একটা ডেফিনিটিভ সার্জারি, এটা সাধারণত করা হবে না। লো অ্যান্টেরিয়র রিসেকশন, এটা তো একটা ডেফিনিটিভ সার্জারি রেকটাল গ্রোথের জন্য, তাহলে আমরা এখনই করব না, কারণ ইমার্জেন্সি সেটিং এ আমাকে পেশেন্টটা আসছে, পেশেন্টটা আমাকে লার্জ ওয়াল অবস্ট্রাকশন নিয়ে আসছে। সো আমরা আগে অবস্ট্রাকশনটা রিলিভ করব, প্রপার স্টেজিং করব, তারপর ডেফিনিটিভ সার্জারিতে যাব। ঠিক আছে, তাহলে এখানে আবার একটা প্রশ্ন আছে ডি নাম্বারে, ই নাম্বারের মধ্যে। ডি নাম্বারে লেখা আছে দেখেন, লো অ্যান্টেরিয়র রিসেকশন উইথ কভারিং লু বাইলোস্টমি, লো অ্যান্টেরিয়র রিসেকশন উইথ কভারিং লু বাইলোস্টমি। আরেকটা বলছে লো অ্যান্টেরিয়র রিসেকশন উইথ ইন কোলোস্টমি। তাহলে কোন জিনিসটা আমরা করব? অর্থাৎ লো অ্যান্টেরিয়র রিসেকশনের সময় মূলত আমাদের ডেফিনিটিভ সার্জারি যদি এটা হতো, অপশনগুলোর সাথে তুলনা করছি, কিন্তু এখানকার অ্যান্সার তো এ, সেটা তো আমরা বুঝতে পারলাম। কিন্তু এখানে লু বাইলোস্টমি আমাদের মেইনলি প্রিফার করে সার্জনরা, কেন? কারণ আপনি লো অ্যান্টিরিয়র রিসেকশন যখন করে ফেলছেন, তখন আপনি যখন প্রক্সিমাল ডাইভারশনটা করছেন, আইলোস্টোমি ডাইভারশন করাটা কিন্তু তুলনামূলক অনেক বেশি ইজি, ঠিক না? আইলোস্টোমি ডাইভারশন করাটা তুলনামূলক অনেক ইজি, কারণ হচ্ছে এখানে আইলিয়াম মোবাইল, তারপর হচ্ছে এটা ইজিলি আমাদের ইয়া করে নিয়ে আসা যায়, স্কিনে নিয়ে আসা যায়। তারপরে হচ্ছে আমার যেহেতু আমি এখানে যখন আমাদের অ্যানাস্টোমোসিস করি লো অ্যান্টেরিয়র রিসেকশনে, অ্যানাস্টোমেটিক লিকেজের চান্স থাকে, সেখানে যদি আমরা কোলোস্টমি করে থাকি,
তাহলে কোলোস্টমি করলে আমার পেলভিক সেপসিসটা ডেভেলপ করে সহজে, কারণ এখানকার কন্টেন্টটা হাই ফিকাল কন্টেন্ট থাকে, ব্যাকটেরিয়াল ইয়াটা বেশি থাকে, ঠিক আছে, কন্টেন্টটা বেশি থাকে। ফলে আমাদের কি হয়, যদি প্রাইমারি যে আমি অ্যানাস্টোমোসিস করছি সেটা যদি অলরেডি আমার অ্যানাস্টোমেটিক লিকেজও হয়, তাহলে কোলোস্টমি করলে সেখানে আমাদের কিন্তু ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে, ঠিক আছে। আমাদের হচ্ছে ফিকাল ইয়াতে সেপসিস হওয়ার চান্সটা বেশি থাকে, পেলভিক ইনফেকশন যেটা, সেটা। আরেকটা হচ্ছে আমার এই জন্য আইলোস্টমি করা হয়। তাহলে আইলোস্টমি করা হয় যে আমাদের এটা ইজিলি মোবাইল, এটা সহজে স্কিনে আমরা নিয়ে চলে আসতে পারি। আবার যখন রিভার্সাল লাগে, আইলোস্টমি রিভার্সাল করাটাও ইজি। সো আলটিমেটলি আমরা কিন্তু আইলোস্টমিটাই করি যখন ডিফিনিটিভ সার্জারি, লো অ্যান্টেরিয়র রিসেকশন করি। আর যখন হচ্ছে আমাদের কোনো কারণে আম, ইয়া করতে হচ্ছে, ইমার্জেন্সি সেটিং এ আমি প্রপার স্টেজিং করি নাই, তখন অবশ্যই তো এখানে আমি শুধু লুপ কোলোস্টমি করে আমার ডাইভারশনটা করে ফেলবো। তাহলে দেখেন কোলোস্টমি সম্পর্কে যদি আমরা জানি, তাহলে এখানে আমরা যে কথাটা বলছিলাম যে এখানে এমার্জেন্সি সেটিং এ আমরা কখনোই আমরা লার্জ বল অবস্ট্রাকশন নিয়ে আসলে রেকটাল ক্যান্সার কখনোই ডেফিনিটিভ সার্জারিটা করব না। আমরা আগে কি করব, আমরা হচ্ছে স্টেজিং করব, এমআরআই স্ক্যানিং করে তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে সিম্পল প্রসিডিউর করব। কি করব, আমরা হচ্ছে লুপ কোলোস্টমি ইজিলি যে প্রসিডিউরটা করা হয় সেটা মূলত করা হয়, ঠিক আছে। কিন্তু লো অ্যান্টেরিয়র রিসেকশন উইথ লুপ আইলোস্টমি, এটা মূলত আমাদের কি করা হয়, এইসব ইমার্জেন্সি সেটিং এ করা হয় না। যখন আমাদের ইয়া থাকে, অবস্ট্রাকশনটা রিলিভ হয়, পেশেন্ট স্টেবল অবস্থায় আসে, তখন হচ্ছে লো অ্যান্টেরিয়র রিসেকশন উইথ দ্য লুপ আইলোস্টমি করা হয়। তাহলে দেখেন আমরা কয়েকটা বিষয় পড়লাম। আমাদের ইন কোলোস্টমি আমরা কখন করলাম, ইন কোলোস্টমি, এটা মনে রাখার জন্য তো সহজ, আমরা যে কথাটা মনে রাখবো সেটা হলো আমাদের ইন কোলোস্টমি আমরা কখন করছি, যখন হচ্ছে আমাদের হার্টম্যান প্রসিডিউর আমরা করছি, ঠিক আছে। এবং যখন সিগময়েড পারফোরেশন নিয়ে আসছে তখন আমরা এই জিনিসটা করছি, যখন আমাদের হার্টম্যান প্রসিডিউর করা লাগছে। তারপর যখন আমরা লুপ কোলোস্টমি, লুপ কোলোস্টমি আমরা কখন করছি, এই প্রশ্নটাতে দেখা যাচ্ছে যে আমাদের একটা রেকটাল গ্রোথ লার্জ বাউল অবস্ট্রাকশন নিয়ে আসছে। তার মানে এরকম করে যখন আমাদের স্টেজিং হয়নি প্রপারলি, আমি শুধু প্রাইমারি ডাইভার্সন করতে চাচ্ছি, তখন আমি লুপ কোলোস্টমি করি, ঠিক আছে। তখন হচ্ছে আমি লুপ কোলোস্টমিটা করব শুধুমাত্র, ঠিক আছে। এটা একটা শুধু আমি ডাইভার্ট করে দিলাম। আবার ইজিলি কিন্তু আমার যদি মনে হয় যে আমি এখন স্টেজিং করি নাই বা ডেফিনিটিভ সার্জারিতে যাই নাই, সেক্ষেত্রে আমি শুধু ডাইভার্সন করে দিলাম। আবার হচ্ছে আরেকটা বিষয় আছে কোলোস্টমি এবং আইলোস্টমির মধ্যে, কোলোস্টমিটা আবার স্কিনের জন্য ভালো, সেই ইরিটেশনটা কম হয় স্কিনে, এখানে কন্টেন্টটা ফিকাল, এই জন্য অলরেডি মানে স্কিন এক্সকোরিয়েশনটা কম হয়, কিন্তু আইলোস্টমিতে কন্টেন্টটা বেশি অ্যালকালাইন থাকে। সো আলটিমেটলি এটা আমার স্কিন ইরিটেশনটা বেশি হয়, এখানে বাইল কন্টেন্টটাও বেশি থাকে, স্কিনের ইরিটেশনটা বেশি হয়। সো আলটিমেটলি আমরা কিন্তু নর্মালি এই জন্য এখানে শুধু কোলোস্টমি করি। এখন বিষয় হচ্ছে আইলোস্টমি তাহলে আমরা কখন করছি, ঠিক না? তাহলে আইলোস্টমি আমাদের দুইটা বিষয় আছে, একটা হচ্ছে লুব আইলোস্টমি। লুব আইলোস্টমি আমরা কখন করছি, যখন এই কথাটা বললাম, যখন আমরা অ্যান্টেরিয়র রিসেকশন করি, অ্যান্টেরিয়র রিসেকশন করি, তখন হচ্ছে কি করছি, আমরা শুধু প্রাইমারি অ্যানাস্টোমোসিস করছি এবং আমাদের হচ্ছে যে ডাইভারশন সেটা আমরা করছি হচ্ছে লুপ আইলোস্টমির মাধ্যমে, যাহা যেহেতু আইলোস্টমিটা করাটা ইজি এবং পরবর্তীতে আমরা রিভার্সাল করব, এই জন্য স্কিন কন্ডিশন গুলোর কথাও আমরা অত বেশি চিন্তা করছি না। আর ইন কোলোস্টমি, ইন আইলোস্টমি আমরা কখন করি, ইন আইলোস্টমি তার মানে আমাদের যখন মনে করেন আমি একেবারে পুরো সবকিছু কেটে ফেলছি, প্যান প্রক্টোকোলেক্টমি করছি কোনো ক্রোন ডিজিজের কারণে বা আলসারেটিভ কোলাইটিসের কারণে, প্যান প্রক্টোকোলেক্টমি, ঠিক আছে। তাহলে প্যান প্রক্টোকোলেক্টমি করলে তখন আমাদের কি হবে, তখন আমাদের লাস্টে শুধু ইয়া থাকবে, আইল্যামটা থাকবে, সেটা আমরা ইন প্রোডাক্ট হিসেবে, ইন হিসেবে, ইন প্রোডাক্ট কেন বলছি, ইন্ট একটা ইন থাকবে শুধু, সেটা আমরা বাইরে বের করে দেবো, তখন আমাদের ইন ডায়ালস্টমিটা করি। তাহলে দেখেন ইমার্জেন্সি আমি দুইটা প্রশ্ন আপনাদেরকে দেখাইলাম, এখানে তিনটা সম্পর্কে আমরা জানতে পারছি। এটা যদি আরেকবার রিপিট করি, সেটা হলো যখন আমাদের এরকম প্রশ্ন আসবে যে ইমার্জেন্সি সিগমেন্ট পারফোরেশন, যেখানে আমাদের হার্টম্যান করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করতেছি, ইন কোলোস্টমি করতেছি। হার্টম্যান যদি যদি পেশেন্ট স্টেবল থাকে, ফিকাল পেরিটোনিটিস না থাকে, তাহলে আমরা প্রাইমারি অ্যানাস্টোমোসিস করে তখন হচ্ছে আমরা কভারিং আইলোস্টমি করব। যখনই আমাদের টার্গেট থাকবে কেটে ফেলবো, প্রাইমারি অ্যানাস্টোমোসিস করব, কভারিং আইলোস্টমি করব। যখনই আমাদের এরকম টার্গেট থাকবে যে আমি শুধুমাত্র ডাইভার্সন করব এবং পরবর্তীতে আমি ওটা আবার পরস্পরের সাথে মিলাই দিব, অ্যানাস্টোমোসিস করে ফেলবো, তখনই আমরা এরকম লুপ আইলোস্টমি করব। তাহলে লুপ কোলোস্টমি আমরা কখন করছি, যখন শুধুমাত্র আমাদের রেকটাল গ্রোথের কারণে লার্জ বাউল অবস্ট্রাকশন হিসেবে নিয়ে আসতেছে, তখন আমরা শুধু লুপ কোলোস্টমি করে শুধু ডাইভার্সনটা করছি। তারপর প্রপার স্টেজিং এর পরে আমরা আইলোস্টমিটা করব, কারণ আমরা তো স্টেজিং করিনি, আমরা তো আসলে জানি না যে ওখানে কন্ডিশনটা কি আদৌ অপারেবল কিনা, এই জন্য।
তারপর হচ্ছে তাহলে আমরা ইন কোলোস্টমিটা কখন করছি, লুপ কোলোস্টমিটা কখন করছি, তখন জানতে পারলাম। লুপ আইলোস্টমিটা তাহলে আমরা কখন করব, সেটা হচ্ছে আমাদের যখন অ্যান্টিরিয়র রিসেকশন করা লাগছে, তখন আমাদের ডেফিনিটিভ রেকটাল ক্যান্সারের জন্য যে সার্জারিটা অ্যান্টিরিয়র রিসেকশন উইথ লুপ আইলোস্টমি। আর ইন্ড আইলোস্টমি কখন আমরা করব, যখন আমরা পুরো প্রক্টোকোলেক্টমি করে ফেলছি, ঠিক আছে, পুরো অংশটা, শুধু আমাদের আইলিয়ামের একটা ইন তখন আমরা বাইরে বের করে দিব। এই জিনিসগুলো, এই কনফিউশন গুলো কিন্তু মেটানো খুবই জরুরি। এগুলো কিন্তু আমাদের রিকলে অনেক ডিটেলস আলোচনা হয়। আমরা অনেকেই বুঝি না যখন কখন আমরা আইলোস্টমি করব, কখন আমরা কোলোস্টমি করব। এই প্রশ্নগুলো অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু বুঝি না। সো এগুলো কিন্তু আমাদেরকে ক্লিয়ার হয়ে যেতে হবে, ঠিক আছে। এবং আমাদের এমআরসিএস টিমের এখন মেন্টর সংখ্যা মানে এত ইনরিচড, আমাদের প্রত্যেকটা মেন্টর এত বেশি কোয়ালিফাইড, এই জন্য আমাদের রিকল গ্রুপ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অনেক বেশি গোছানো। এখন আপনি প্রিপারেশন নিতে চান, চেষ্টা করবেন, যেহেতু এত টাকার একটা পরীক্ষা, প্রায় এখন প্রায় ফর্ম ফিল আপ করতে 1 লাখের বেশি টাকা লাগছে, 1,05,000 বা 1 লাখের কাছাকাছি লাগছে, ঠিক আছে। সো আলটিমেটলি এত টাকা আপনি পরীক্ষা দিবেন, রিস্ক নিবেন কেন? একদম সিঙ্গেল টাইম যাতে পরীক্ষাটা আপনার অ্যাপেয়ার করে আপনি যে পাস করতে পারেন, সেটা আপনার জন্য টার্গেট থাকবে, ঠিক আছে। সো আমরা খুব রিসেন্টলি আমাদের যারা রেসিডেন্সি পরীক্ষায় এনরোল করলো, যারা অলরেডি রেসিডেন্ট হিসেবে বিভিন্ন জায়গায় এন্ট্রি করবে, তারা এই সময়টাকে অল্প অল্প করে কাজে লাগাইতে পারে। এবং আপনার পরবর্তীতে অবশ্যই আপনি যদি সার্জন হতে চান এবং আপনার মোটামুটি একটা টাকার স্টেবিলিটি চলে আসে, আপনার ইচ্ছা করবে আপনি এমআরসিএসটা দেন। কারণ যোগ্যতা কার না ভালো লাগে, জ্ঞান কার না ভালো লাগে, কিন্তু তখন আসলে সুযোগটা হয় না, একই পড়া বারবার পড়া হয় না। সো আপনি আপনার রেগুলার ব্যাচে এনরোল করে নিতে পারেন, বা আপনি আমাদের লং ব্যাচে এনরোল করে নিতে পারেন, বা হচ্ছে এক্সাম ব্যাচে এনরোল করার মাধ্যমে আপনার যেই অবস্থায় আছেন প্রিপারেশনটা, সেটাকে আপনি কমপ্লিট করে ফেলে আমাদের কিন্তু মানে সুযোগটা নিয়ে নিতে পারেন। আমাদের পোস্ট রেসিডেন্সি অফার চলছে জেনেসিস আউটলায়ারে। আমাদের প্রিভিয়াস ডক্টরের জন্য 20% ছাড়, এবং নিউ ডক্টরের জন্য 10%। ম্যাক্সিমামই যেহেতু আমাদের এফসিপিএস পার্ট 1 বা রেসিডেন্সিতে ডক্টররা ভর্তি থাকেন, তো আপনারা ম্যাক্সিমামে কিন্তু 20% ডিসকাউন্টটা নিয়ে আমাদের কিন্তু এই অফারটাকে কাজে লাগিয়ে আপনার এমআরসিএস এর জার্নিটাকে আপনি কমপ্লিট করে নিতে পারেন। আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো, এবং আশা থাকবে যে আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হবেন, ক্লিয়ার হয়ে পড়বেন, সিঙ্গেল টাইমে আপনি পাশ করবেন। এটাই শুধু জেনেসিস এমআরসিএস টিমের কাম্য। আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করার জন্য আমাদের এক্সপার্ট মেন্টর প্যানেল আছে। আপনি শুধু কি সমস্যা সেটা আমাদেরকে জানান, আমরা সেভাবেই আপনার সমস্যাগুলো সমাধান করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমার সেশনটা যারা পরবর্তীতে লাইভ দেখবেন তাদেরকেও ধন্যবাদ। এবং কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, তাহলে আমি রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।